নভেম্বর মাসের ১০ তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি ফাঁদ পেতেছিলেন, পরিচালক রয়েছেন। তারা সবাই সেই ফাঁদে পা দিয়েছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দায়ের করা ৩ মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। মুজিব আমাদের চেতনা, মুজিব আমাদের বিশ্বাস, মুজিবকে মহানায়ক হিসেবে আরও বেশি উপরে তুলতে হবে। মুজিবকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না। সার্কাস চলছে বাংলাদেশে, দেখুন সার্কাস দেখুন। স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ স্বামীর, আর স্বামী তাকে মারাই হয়নি, তাকে খুনই করা হয়নি, তাকে নাকি শেখ হাসিনা মেরে দিয়েছে। সে ড্যাং ড্যাং করে জীবিত অবস্থায় থানার সামনে আসেন এবং বলেন আমি জীবিত আছি ভাই। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি। বাংলাদেশে বর্তমানে যে আলোচিত খবরগুলো ঘটছে তা একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। নিউজটা বোধহয় আবার পর্দাফাশ করে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের, যে বেঁচে আছে তাকে মৃত ঘোষণা করে দেওয়া। শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের পর্দাফাশ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। এই মুহূর্তে গোটা বিশ্বকে জানাচ্ছে রিপাবলিক বাংলা। জীবিত স্বামীকে মৃত বলে অভিযোগ কুলসুম বেগম নামে এক মহিলার। পরে জানা যায় স্বামী মারাই যায়নি, স্বামী খুন হয়েছে। আওয়ামী লীগের হাতে খুনের অভিযোগ মহিলার, এবং তার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে দিয়েছে নতুন সরকার। অভিযোগ করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে, মানে শেখ হাসিনা গণভবনে বসে বসে বহু কিলোমিটার দূরে একজনকে মেরে দিল, আদপে সে মারাই যায়নি। সম্প্রতি সুস্থ অবস্থায় ফেলেন মহিলার স্বামী। মহিলার স্বামী বেঁচে রয়েছে। মহিলার স্বামীর নাম আল আমিন। তার যদি প্রতিক্রিয়া, জীবিত অবস্থায় তার প্রতিক্রিয়া যদি শুনতে পারি, একবার পিসিআরকে বলবো শোনাতে। মামলা ৩ মাস পরে থানায় হাজিরা মৃত স্বামীর। সার্কাস চলছে বাংলাদেশে, দেখুন সার্কাস দেখুন। স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ স্বামীর, আর স্বামী তাকে মারাই হয়নি, তাকে খুনই করা হয়নি, তাকে নাকি শেখ হাসিনা মেরে দিয়েছে। সে ড্যাং ড্যাং করে জীবিত অবস্থায় থানার সামনে আসেন এবং বলেন আমি জীবিত আছি ভাই। শুনুন, আমরা তার প্রতিক্রিয়া শোনাবো। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদেরকে শোনাচ্ছি, এবং তার পাশাপাশি এই মুহূর্তে যিনি নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, মোহাম্মদ ইউনূসকে কেন কাঠগড়ায় দাঁড় করানোটা প্রয়োজন, আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজন, একবার দেখে নেব। শেখ হাসিনাকে যদি দাঁড় করানো যায়, শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন থাকবে না? মোহাম্মদ ইউনূস তো এই সমস্ত কিছু করেছেন বলে বাংলাদেশের মানুষ বলছেন। মোহাম্মদ ইউনূস করেছেন কি করেননি লিখুন, শেয়ার করুন। এই মুহূর্তে সারা বিশ্ব থেকে যারা ময়ূককে দেখছেন, সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ গণহত্যার অভিযোগ হয়েছে কি নেই, হ্যাঁ কি না বলুন। দ্বিতীয়, পুলিশ কর্মীদের নির্মম হত্যার অভিযোগ কারা করেছে? যারা করেছে তাদের মাথার উপরে এখন মোহাম্মদ ইউনূস বসে রয়েছেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, হিউম্যান রাইটস কাউন্সিল, হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তারা কোথায়? তারা দেখতে পাচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে? মহিলাদের ধর্ষণের অভিযোগ, একের পর এক অভিযোগ। সেই অভিযোগগুলো প্রমাণিত হলে মোহাম্মদ ইউনূসের কি সরকারে থাকা উচিত? দেশ ছাড়তে বাধ্য করার অভিযোগ, একের পর এক নেতা কর্মী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। দেশের সম্পদ নষ্ট করার অভিযোগ, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, এবং সেটা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তারা বলার চেষ্টা করছে আমরা মেট্রো পুড়িয়েছি, আমরা পুলিশ মেরেছি, আমরা গণহত্যা করেছি, এবং এই সমস্ত কিছু করেছি আমরা কারণ অত বড় বিপ্লবের প্রয়োজনীয়তা ছিল গণহত্যা। এটা কেউ বলতে পারে? কোন বিপ্লবে গণহত্যা হয়? বিপ্লব স্বতঃস্ফূর্ত হয়, বিপ্লব ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হয় না। মোহাম্মদ ইউনূস আমেরিকায় দাঁড়িয়ে বলেছেন ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় এই কনস্পিরেসিটা করা হয়েছে শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য। তার মানে এটা ষড়যন্ত্র, এটা বিপ্লব নয়। মোহাম্মদ ইউনূস আসলে যে কাজটা কঙ্গোতে হয়েছে, যে কাজটা উগান্ডাতে হয়েছে, যে কাজটা বিভিন্ন দেশের ডিক্টেটররা করেছেন, সেটাই মোহাম্মদ ইউনূস তার মানে করেছেন। বাংলার মানুষ জবাব চায়। তার পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা আমরা নেব। দেশের যে কোনো স্বৈরাচারী শাসক অর্থাৎ ডিক্টেটরকে সরিয়ে দেওয়া যায়। বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে কষ্টে আছেন, বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে মনে করছেন যে মোহাম্মদ ইউনূসের এই সরকার চলে যাওয়া উচিত, এই মোহাম্মদ ইউনূসের সরকার ডিক্টেটর রাজ চলছে, এই মোহাম্মদ ইউনূসের সরকারের স্বৈরাচার রাজ চলছে, ভারতবর্ষের মানুষের দেখা উচিত
এই আইসিসির ক্ষমতা যদি আইসিসি প্রদান করে, আইসিসি মানে এতগুলো দেশ, 140টা দেশ, সেই 140টা দেশ যদি একত্রিতভাবে বলে মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ো, তাহলে মোহাম্মদ ইউনূসের অবস্থা কি হবে আমরা জানি না, কিন্তু মোহাম্মদ ইউনূসকে পরবর্তী প্লেন ধরতে হবে প্যারিসে। আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কি একবার দেখাবো। আন্তর্জাতিক অপরাধ আদালত কি? 2002 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত, যার নিজস্ব হেড অফিস রয়েছে, নিজস্ব ফান্ড অ্যালোকেশন রয়েছে। 2002 সালে তৈরি হয় এই আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপরে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের বিচার, বড় বড় রাষ্ট্রনায়ককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে এই আন্তর্জাতিক অপরাধ আদালত। কোনো ব্যক্তি বা সংগঠনকে দোষী সাব্যস্ত করার ক্ষমতা রাখে আন্তর্জাতিক স্তরে। ভাবুন, কেউ পার পাবে না, যত বড়ই ডিক্টেটর হোক, তার মোহাম্মদ ইউনূস হোক বা মুয়াম্মার গাদ্দাফি হোক বা সাদ্দাম হুসেন, আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা রয়েছে আইসিসির। অপরাধীকে ধরা বা সাজা কার্যকর করার ক্ষমতা নেই আন্তর্জাতিক আদালতের, অর্থাৎ সে দেশের বাহিনী, নিজস্ব বাহিনী না থাকায় সাজা দিতে অক্ষম আন্তর্জাতিক অপরাধ আদালত। কিন্তু তার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলিকে সাজা দিতে আহ্বান জানানো হয়। অর্থাৎ বাংলাদেশের সরকার যদি এই মুহূর্তে মনে করে মোহাম্মদ ইউনূসকে সাজা দেবে, ভারতের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, সারা পৃথিবীর সেনাবাহিনী যারা আইসিসির অন্তর্ভুক্ত থাকতে পারে, বা যদি তাদেরকে একত্রিত করা যায় মোহাম্মদ ইউনূসের মতন স্বৈরাচারী, যারা বারবার বলা হচ্ছে স্বৈরাচারী কাজকর্ম করছেন মোহাম্মদ ইউনূস, সেটা খুব সহজে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এবার নভেম্বর মাসের 10 তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি ফাঁদ পেতেছিলেন, এবং সেই ফাঁদে কোনো রকম বিচার না করে, বিশ্লেষণ না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন এবং সরকারে যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন, তারা সবাই সেই ফাঁদে পা দিয়েছেন। আমরা যারা শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে জানি, আমি তো জানি সে 80-র দশক থেকে খুব ঘনিষ্ঠভাবে জানি। প্রথমত হলো যে তিনি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করেন না, নিজের বুদ্ধিতে করেন, এবং তার অনেক ব্যর্থতা রয়েছে এবং ব্যর্থতা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন। এবং তিনি যখন খুব মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েন বা ভুল ভ্রান্তি করেন বা বিষণ্ণ হয়ে পড়েন, তখন তিনি সবাইকে ডাকেন, তারপরে সবাইকে একটা সুযোগ দেন, তার দলের লোকজনকে সুযোগ দেন তাকে সমালোচনা করার জন্য, এবং তিনি খুব হাসি মুখে সবার সমালোচনা তিনি গ্রহণ করেন। এরপর চা পানি খাইয়ে সবাইকে বিদায় করে দেন। এরপর একটা কথাও তিনি আর মনে রাখেন না। তিনি ইউনূস সাহেবের যে যাকে বলা হয় প্রাণশক্তি, তারপরে শেষে তার যে ক্যালকুলেটিভ রাজনীতির অভিজ্ঞতা, তার সাথে শেখ হাসিনার যোগ্যতা 1 লক্ষ নয় 100 কোটি গুণ বেশি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শারীরিক অবস্থা, তার সাথে এই যাকে বলে ডক্টর হাসিনা, ওনার তো 133টার উপরে ডক্টরেট ডিগ্রি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যতগুলো ডিগ্রি আছে তার সাথে অনেক বেশি ডিগ্রি শেখ হাসিনার আছে। তো ডক্টর শেখ হাসিনা, তো তিনি যাকে বলা হয় তার যে শারীরিক অবস্থা, ফিজিক্যাল ফিটনেস, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 100 গুণ ভালো আছে। বয়সে তিনি ছোট, শরীর স্বাস্থ্য ভালো আছে। আর দুষ্টবুদ্ধি, উনি এই দুষ্টবুদ্ধিটা 1980 সন থেকে প্র্যাকটিস করতে করতে সে বিশ্ববিদ্যালয় মোস্তফা মহসিন মন্টু সাহেবের রাজনীতি শেষ করে দিয়েছেন, ডক্টর কামাল হোসেন রাজনীতি শেষ করে দিয়েছেন, আব্দুর রাজ্জাকের রাজনীতি শেষ করে দিয়েছেন, তুফাইল আহমেদ সাহেবকে রীতিমতো যাকে বলা হয় কবুতর বানিয়ে খাঁচার মধ্যে আটকে রেখেছেন, আমির হোসেন আমর মতো লোককে বস্তাবন্দি করে রেখেছেন, সাবির হোসেন চৌধুরীর মতো লোককে সারা জীবন ওই পিছনে ব্যাগটা নিয়েছেন। তারপরে ওবায়দুল কাদের থেকে শুরু করানো সবাইকে জাস্ট কাউয়া কাদের বানিয়ে ছেড়েছেন তিনি সবাইকে। এবং এই যে লোকজন তাকে কাউয়া কাদের বলতো, শেখ হাসিনা এটা এনজয় করতেন, খুবই এনজয় করতেন। যে আমি একবার একটা দৌড়ের গল্প বলেছিলাম যে সৈয়দ আবুল হোসেন দৌড়ে সে মন্ত্রী হয়েছে। শেখ হাসিনা কি কাউকে এইভাবে যোগ্যতার কারণে মন্ত্রী বানান নাকি? তিনি দয়া করে মন্ত্রী বানান, তার যাকে ইচ্ছে তাকে মন্ত্রী বানান, যাকে ইচ্ছে তাকে ফেলে দেন। এই যে আমি এই কথাগুলো বলেছি, সবাই মনে করেছিলেন যে এই কথা হয়তো শেখ হাসিনা আমার প্রতি রাগ হবে, কিন্তু যখন দেখলাম যে 300 সংসদ সদস্যের মধ্যে তিনি আমাকে বললেন যে রনি, তুমি এই গল্পটা বলছো, কাহিনীটা বলছো, তুমি আমার সাথে আলাপ করে বলবো না? হ্যাঁ, আমার সাথে আলাপ করে বলতে। তখন আপনি বোঝার চেষ্টা করুন যে এই যে আমি গল্প বলেছি, তাকে বড় করেছি, অন্য সবাইকে ছোট করেছি, এতে তিনি খুশি হয়েছেন। তো তার সেই বুদ্ধি শুদ্ধি একটুও কমে নাই, এবং সেই বুদ্ধি নিয়ে তিনি একটি চাল দিয়েছেন 10 তারিখে, এবং একটা ফাঁদ পেতেছিলেন 10 তারিখে, এবং সেই ফাঁদে সরকারের লোকজন কিভাবে পড়েছে এই আজকের দিনে বুঝতে পেরেছেন যে কিভাবে পড়েছে। যে পুরো ঘটনার ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে, এবং এরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম একটা রিপোর্ট তৈরি হবে, এই রিপোর্টটা আগেই তৈরি করা হয়েছে। এর কারণে ভারতের 1 নম্বর পত্রিকা, বাংলাদেশে যেমন বিচিত্রা ছিল একসময়,
এভাবে পুরো ভারতবর্ষে 1 নম্বর পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে। তো সেই পত্রিকার একটা স্টোরি সঙ্গে সঙ্গে ছাপা হলো। মানে এটা তো সাপ্তাহিক পত্রিকা, মানে যেই সংখ্যায় যেই তারিখে এই পত্রিকায় প্রকাশিত হবে, যেদিন এই পত্রিকাটা সপ্তাহে প্রকাশিত হবে তার আগেই এই রিপোর্টটা যদি তাদের তৈরি করা না থাকতো, রাতারাতি এত রিপোর্ট তারা তৈরি করতো না। তাদের শুধুমাত্র একটা ঘটনা, কাহিনী আর একটা ছবি দরকার ছিল, আর বাকিটা তারা যেভাবে চেয়েছে সেইভাবে এখানে আমরা নাচানাচি করেছি। গেল ইন্ডিয়া। আবার ইন্ডিয়া টুডেতে যেভাবে পত্রিকায় তারা প্রতিবেদন প্রকাশ করেছে, একইভাবে এটা হোয়াইট হাউসে চলে গেছে, একইভাবে এটা পেন্টাগনে চলে গেছে, একইভাবে আমেরিকাতে চলে গেছে, এবং একইভাবে ট্রাম্পের যে অফিস, ডোনাল্ড ট্রাম্পের যে অফিস, সেখানে চলে গেছে। এবং সেখান থেকে স্বয়ং ট্রাম্প মনে হলো যে তিনি যে টুইট বার্তা করেছেন, এই টুইটটা শেখ হাসিনা নিজে লিখে দিয়েছেন অথবা সজীব ওয়াজেদ জয় নিজে লিখে দিয়েছেন। তা আপনি বুঝেন যে তিনি যে খেলাটা খেলেছেন, সেই খেলাটা অতীতের যে কোনো খেলার চাইতে পরিপক্ক। অতীতের যে কোনো শেখ হাসিনার যে চাল, তার সাথে কুটিল চাল এবং জটিল চাল। এবং অতীতে তিনি যে কথাগুলো বলেছেন, একটা সিঙ্গেল কথা, সে ঠাট্টা করে বলুন আর যা কিছু বলুন, তিনি যেটা বলেছেন সেটা মিন করেছেন। আপনি দেখেন না, সেই সোহেল তাজ, তার ছেলের বয়সী সোহেল তাজ যে সময় জন্মগ্রহণ করেছেন, জয় আর সোহেল তাজের মধ্যে কিন্তু বেশি বয়সের ডিফারেন্স নেই, 6 মাসের ডিফারেন্স হবে বা 1 বছরের ডিফারেন্স হবে। তো সেই সোহেল তাজকে তিনি গান গেয়ে গিয়ে বলছেন, টেলিফোন ওভার টেলিফোন, তোমাকে আমি ছাড়বো না। এবং সোহেল তাজ ওই যে তার গান শুনে, সে তো জানেন শেখ হাসিনাকে খুব কাছে থেকে দেখেছেন, তিনি এতটা ভয় পেয়ে গেছেন যে মাশাল্লাহ 2024 সনের 5 তারিখের, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তিনি কিন্তু একটা ট্রু শব্দ করেন নাই। দিস ইজ শেখ হাসিনা। আপনারা কল্পনা করতে পারবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস বা দেবপ্রিয় ভট্টাচার্য বা এই যে সমস্ত লোকজন আছেন, একজন তোহাইল আহমেদের কাছে, একজন সুরঞ্জিত সেনগুপ্তের কাছে, একজন আব্দুর রাজ্জাকের কাছে, এরা এখন অবোধ শিশু জীবনের সব ক্ষেত্রে, এমনকি লেখাপড়ার ক্ষেত্রে। মানে আপনি তোহাইল সাহেবের যে লেখাপড়া, তোফায়েল সাহেবের যে লাইব্রেরিটা আছে, আপনি বাসায় গিয়ে দেখেন, ওই লাইব্রেরিতে যে বইগুলো আছে, সেই বইগুলোর নামই তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট আছে, একজন নামও বলতে পারবে না। গিয়ে দেখেন তোফায়েল সাহেবের স্টাডি কোন পর্যায়ে, সুরঞ্জিত বাবুর যে লেখাপড়া, এই যে এখন আলিরিয়াজ থেকে শুরু করে যারা সংবিধান প্রণয়ন কমিটিতে হয়েছে, আগামী 20 বছর সুরঞ্জিত বাবুর কাছে যদি পার্লামেন্ট নিয়ে, রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, তবু তাদের পড়াশোনার সেই প্রাইমারি লেভেলও যাবে না। এইরকম যাকে বলে এক একটা পাহাড় ছিলেন। আমি তো প্রথম বুঝতে পারিনি, আমি ঢোকার পরে যখন এদের সাথে বসলাম, কথাবার্তা বললাম, আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না যে এই মানুষগুলো কোন পর্যায়ের এবং কতটা উন্নত, যাকে বলা হয় প্রাজ্ঞ রাজনীতিবিদ। যে আমির হোসেন আমাকে দেখে মনে হয় বোকাশোকা, কিচ্ছু বোঝে না। মানে মুহূর্তের মধ্যে আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে, পুরো কাঁঠাল খেয়ে, আপনার সারা শরীরে আঠা লাগিয়ে, তারপরে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দেবে। আপনি যাওয়ার সময় বলবেন, জয় আমু ভাই, জয় আমু ভাই। দিস ইজ পলিটিক্স। এই যে একজন আবুল হাসনাত আবদুল্লাহ, আপনি কল্পনা করতে পারবেন না তারা কত বড় পলিটিশিয়ান। তো এই সকল পলিটিশিয়ানের উপরে টেক্কা দিয়ে শেখ হাসিনা সবাইকে যার যার মতো করে, মানে তিনি যেভাবে যাকে চেয়েছেন তাকে সেইভাবে বানিয়ে, কাউকে একবার বড় করেছেন, কাউকে একবার ছোট করেছেন, কাউকে একবার দূরে ঠেলে দিয়েছেন, কাউকে কাছে নিয়েছেন, কাউকে ভয় দেখিয়েছেন, কাউকে প্রেম দিয়েছেন। এই সব মিলিয়ে তিনি যে পলিটিক্স করছেন, সেই পলিটিক্সটা অতীতের চাইতে আপনি যদি মনে করেন যে সে দুর্বল হয়ে গেছে, এখন বাংলাদেশে তার অনেক কাজ ছিল, এখন তো তার কোনো কাজ নেই। ফলে তার ওই যে মাথার যে জটিল বুদ্ধিগুলো, এইগুলো একটার পর একটা যদি ক্রিয়া করে, প্রতিক্রিয়া করে, তাহলে এই যে দেখেন 10 তারিখে যে জটিলতার সৃষ্টি হলো, এরকম আরো অনেক বহু জটিলতা আমাদের জন্য আগামী দিনে অপেক্ষা করে। লুণ্ঠিত গণতন্ত্র, গণতন্ত্রের গর্বিত ধারক ও বাহক হিসেবে আচমকা জেগে উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ও শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় আন্দোলন করছেন। সর্বশেষ 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসের আগের দিন দলীয় প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে নেতাকর্মীদের প্রতি দিবসটি পালনের আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেন। আগামীতে আরও বড় ধরনের আন্দোলন আসতে যাচ্ছে। দর্শক, আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।